নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো কি ইন্ডিয়ান ইকোনমি। তো আমরা আপকামিং যে এক্সামটা আছে, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এবং এমটিএস, সেই এক্সামের সিলেবাসে ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমির যে টপিকটা আছে সেই টপিকটা দেওয়া আছে আর কি। ঠিক আছে, তো আমরা যে স্পেশাল বেসটা করাচ্ছি আর কি, স্পেশাল ক্লাসেসগুলো করাচ্ছি, ওই ক্লাসেসের মধ্যে আমরা কি করছি, তাদের তো ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে, পাশাপাশি আমরা টপিক ওয়াইজ তাদের মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করেছি, যেগুলো কিন্তু অনেকটা হাই লেভেলের মেটেরিয়ালস। ঠিক আছে, ত্রিপুরা রাজ্যে আমি অনেক ইনস্টিটিউটকে চিনি, অনেক ইনস্টিটিউটের ব্যাপারে জানি। ঠিক আছে, আমি বিতর্কিত যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু অ্যাওয়্যার। ঠিক আছে, আমি আমার জীবনে অনেকটা দীর্ঘ সময় বিভিন্ন ইনস্টিটিউট এবং এসবের সাথে জড়িত ছিলাম, যার জন্য আমার কিন্তু নলেজ আছে কে কী প্রোভাইড করছে না করছে, কেমনটা মানে কোয়ালিটির মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করছে। তো তোমরাও অনেকে আশা করি বিভিন্ন কোচিং সেন্টারের সাথে জড়িত আছো। তো যারা এখানে ভিডিওটা আজকে দেখছো বা এক্সাম কর্নারে নিয়মিত ফলো করছো এবং আমাদের সাথে কমিউনিকেশন করছো, সাথে সাথে ক্লাসেসগুলো মানে করার জন্য চেষ্টা করছো, ঠিক আছে, আমি কমসে কম একবার সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আমাদের এখান থেকে যে ক্লাসেসগুলো আমরা প্রোভাইড করি, কাইন্ডলি একবার ট্রাই করে দেখতে পারো যে ক্লাসেসের কোয়ালিটি কেমন হয় এবং মেটেরিয়ালসের কোয়ালিটি কেমন হয়। তোমরা একটাবার ট্রাই করে দেখো এবং কম্পারিজন করে দেখো যে আমাদের মেটেরিয়ালের সাথে বা আমাদের যে কোয়ালিটি আছে সেটার সাথে অন্য কোনো যে ইনস্টিটিউট আছে বা অন্য কিছু কোচিং সেন্টার আছে, তো তাদের কোয়ালিটি অফ কন্টেন্ট কিরকম থাকছে। ঠিক আছে, তো একটাবার রিকোয়েস্ট করবো যে আমাদের এক্সাম কর্নার সাথে একটু জড়িত হও। আর আমরা চাইবো সবসময় তোমাদের যাতে একটা বেনিফিশিয়াল দিকটা যাতে তুলে ধরা যায়। ঠিক আছে, তো এটাই বিষয়। আরেকটা হলো কথা কি, এখন তো স্পেশাল ক্লাসেস মানে ত্রিপুরা ইউনিভার্সিটি ক্লাসেস তো ক্লোজেসের পথে। তো এই ব্যাচের মধ্যে যারা যারা রেজিস্ট্রেশন করেছো সবাই তো ক্লাসেস করছো, সবাইকে অল দ্য বেস্ট। মেটেরিয়ালসগুলো পুরোপুরিভাবে ভালোভাবে ফলো করো। আশা করি তোমাদের এখান থেকে কমসে কম ডিরেক্ট ম্যাথস কমন না পড়লেও কিন্তু প্যাটার্ন সেখান থেকে কমন পড়ার চান্সেস অনেকটা বেশি, কারণ এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে বিভিন্ন কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলোকে অ্যানালাইসিস করে এগুলোকে প্রোভাইড করেছি। ঠিক আছে, তো কাইন্ডলি সবাই একটু দেখবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের থেকে মানে এই ক্লাসগুলো জয়েন করোনি বা করবে বলে ভাবছিলে করতে পারোনি, অবশ্যই বলবো আমাদের ফি স্ট্রাকচার তো সেমন বেশি না, আর সামান্য একটা ফি স্ট্রাকচার দিয়ে আমরা এই ক্লাসেসগুলো সব কিছু প্রোভাইড করছি। একটাবার ট্রাই করে দেখো। আর এগেন বলছি কি যে আমরা যে হাইকোর্ট আছে, হাইকোর্টের এলডিসি এক্সামের জন্য আমরা কি করছি, আগামীতে একটা বেচ লঞ্চ করবো। সেটা হলো কি এটার মতোই যে ত্রিপুরা ইউনিভার্সিটি স্পেশাল ক্লাস যেগুলো আছে সেটার মধ্যে থাকবে, ওইটার মধ্যেও আমরা সিলেবাস ওয়াইজই তোমাদের এইগুলোর মধ্যে ক্লাসেস করাবো, পাশাপাশি মেটেরিয়ালসগুলো প্রোভাইড করবো। আর তোমরা যারা আগে টিআরএম এক্সাম দিয়েছো তোমরা জানো আমাদের কোয়ালিটি কেমন থাকে। ঠিক আছে, বা এখন এলডিসি যারা এক্সাম দিতে যাচ্ছ ত্রিপুরা ইউনিভার্সিটির, তাদেরও বলে দিচ্ছি তোমরা একটু দেখে নিও যে আমাদের মানে কন্টেন্ট অফ কোয়ালিটি যেটা আছে আর কি সেটা কতটুকু তোমাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে। ওকে, তো বেশি কথা না বলে আজকে টপিকটা শুরু করছি। সেটা হলো কি বেসিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি। এখন বিষয় হলো কি যে ইন্ডিয়ান ইকোনমির যে টপিকটা আছে, এই ইন্ডিয়ান ইকোনমিকের টপিকটা এতটা কিন্তু ইজি টপিক নয়, এটার মধ্যে বহুত কিছু আছে কভার করার। হ্যাঁ, তো ইন্ডিয়ান ইকোনমির যে নোটসটা আমরা তোমাদের প্রোভাইড করেছি, যারা আমাদের ক্লাস করছো তোমরা নোটসটা 100% ফলো করবে। পাশাপাশি এই যে ভিডিওটা আছে, কাইন্ডলি এই ভিডিওটা একটু ভালো করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর ইউ, যারা ত্রিপুরা ইউনিভার্সিটির যে এলডিসি এক্সামটা আছে সেই এক্সামটা দিতে যাচ্ছ খুব শীঘ্রই। ঠিক আছে, তো চলো শুরু করি। ফার্স্ট হলো কি বেসিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি। দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, তার মানে কি যে আমাদের ভারতীয় যে ইকোনমিক সিস্টেমটা আছে, অর্থনীতি সিস্টেমটা আছে, সেটা কি খুব লার্জেস্ট গ্রোয়িং একটা ইকোনমিক সিস্টেম। ঠিক আছে, তো এটার মধ্যে কি আছে দেখো, ইট অপারেটস আন্ডার দ্য মিক্সড ইকোনমি সিস্টেম। তোমরা সবাই জানো আমাদের যে ইকোনমিক সিস্টেমটা আছে এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার সেকশনের উপরে কিন্তু ফোকাস করে যে ইকোনমিকটা স্টেবল হচ্ছে সেরকম না। কিন্তু এটার মধ্যে কি হচ্ছে, কিছু পার্ট আছে যেটা এগ্রিকালচার প্রোভাইড করছে, কিছু পার্ট আছে যেটা আইটি সেক্টর প্রোভাইড করছে, কিছু পার্ট আছে যেগুলো স্যালারি এমপ্লয়িড আছে তারা প্রোভাইড করছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ট্যাক্সেসের থেকে আসছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন সোর্সেস থেকে যে ইকোনমিটা আমাদের গঠন হচ্ছে, তার জন্যই এটাকে কি বলা হয়েছে, মিক্সড ইকোনমি বলে বলা হয়েছে। হয়তো বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক কোএক্সিস্ট অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট। তো সেখানে বলা হলো কি যে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর সবাই মিলে এই ইকোনমিটা কি করছে, ডেভেলপ করছে আমাদের সামনে। ঠিক আছে, আমাদের দেশের জন্য। এখন নেক্সট দেখো ওভারভিউ অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমির ওভারভিউটা কি আছে, ডাইভার্সিটি অ্যান্ড সাইজ। তার মানে কি ইন্ডিয়া ইজ দ্য ফিফথ লার্জেস্ট ইকোনমি গ্লোবালি ইন দ্য নমিনাল জিডিপি টার্মস। নমিনাল জিডিপি টার্মসের ক্ষেত্রে আমরা যে ইন্ডিয়া আছে সেটা হলো কি ফিফথ লার্জেস্ট ইকোনমি। আবার দেখা যাচ্ছে কি যে থার্ড লার্জেস্ট হচ্ছে কি কোন সেক্টরে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, দ্যাট মিনস পিপিপি টার্মসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটা খেয়াল রাখো। যদি জিডিপির ক্ষেত্রে হয় তাহলে আমরা কত নম্বর স্থানে আছি, ফিফথ। আর যদি আমি পিপিপি দ্যাট মিনস পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছি, সে টার্মের থেকে দেখি তাহলে আমরা থার্ড পজিশনে এখন বিলংস করছি। ঠিক আছে, কি সেক্টর, এখন আমাদের ইন্ডিয়ান ইকোনমির কি সেক্টরগুলো কি আছে যেটা তোমাদের বলেছিলাম আমরা। ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম তোমাদের এটার মধ্যে কি আছে, এগ্রিকালচার সেক্টর আছে, ইন্ডাস্ট্রি সেক্টর আছে, সার্ভিস সেক্টর আছে। এখন দেখো এগ্রিকালচার employs nearly 42% of the workspace but contributes around the 18% to GDP। আমাদের আমরা সবাই জানি কি যে ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষি থেকে যে কন্ট্রিবিউশনটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে ছিল আগে, সেই কন্ট্রিবিউশনটা এখন কিন্তু স্টেবল নেই। ঠিক আছে, ডিউ টু হোয়াট ইজ দ্য রিজন, যে আমাদের যে ফসল করার যে টেকনিকটা আছে, ঠিক আছে, সেই টেকনিকগুলো কিন্তু নট আপ টু দ্য মার্ক। কারণ দিন দিন তো পপুলেশন বাড়ছে, সব কিছু বাড়ছে, কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কালচারটা আছে, যেটা ট্রেডিশনটা আছে এগ্রিকালচারের ক্ষেত্রে, ওই ট্রেডিশনটা কিন্তু অনেকটা ওল্ড ট্রেডিশন, এখনো পর্যন্ত অনেক জায়গার মধ্যে এগুলো চলছে। তো যার কারণে আমাদের যে কন্ট্রিবিউশনটা আছে, আর দ্বিতীয় কথা হলো কি আমাদের সমাজে শিক্ষিত শ্রেণীর ছেলেমেয়েরা দিন দিন বাড়ছে, যার ফলে কি হচ্ছে তারা
যে এগ্রিকালচারের দিকটা আছে সেই দিকে কিন্তু নজরটা একটু কম দেওয়াতে কারণে এগ্রিকালচার কন্ট্রিবিউশনটা কিন্তু অনেকটা কমে গেছে। ইন্ডাস্ট্রি সেক্টরে অবভিয়াসলি বেড়েছে, ঠিক আছে, তো কন্ট্রিবিউটিং অ্যারাউন্ড 30% অফ দ্য জিডিপি 30% কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টর প্রোভাইড করছে, ঠিক আছে। আর দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার মেকিং আপ ওভার 50% অফ জিডিপি উইথ আইটি, ব্যাঙ্কিং অ্যান্ড ট্যুরিজম ড্রাইভিং গ্রোথ। বোঝা গেল? তো এখানের মধ্যে যে সার্ভিস সেক্টর আছে, বিভিন্ন সার্ভিস সেক্টরগুলো আছে, হ্যাঁ, যেমন ইনফরমেশন টেকনোলজি আছে, ব্যাঙ্কিং আছে, ট্যুরিজম আছে, সেগুলো থেকে কি হচ্ছে টোটাল আমাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা 50% হচ্ছে। ওকে, এখন দেখো গ্লোবাল রোল। গ্লোবাল রোল কি আছে? ইন্ডিয়া ইজ এ মেজর এক্সপোর্টার অফ সফটওয়্যার, টেক্সটাইলস, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মোর। ঠিক আছে, ইন্ডিয়া হলো আমাদের এখন মানে ভারতবর্ষ থেকে যে এক্সপোর্ট হচ্ছে, এই এক্সপোর্টের মধ্যে মানে খুব বেশি পরিমাণে এক্সপোর্ট করছে কোন কোন জিনিসগুলো? সফটওয়্যার, টেক্সটাইলস, ফার্মাসিউটিক্যালস। ঠিক আছে, এছাড়া আরও প্রচুর জিনিস আছে যেগুলো কি করছে ইন্ডিয়া থেকে আমরা এক্সপোর্ট করছি। ইট হ্যাজ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স টু গ্লোবাল ট্রেড অ্যান্ড ইকোনমি ডিউ টু ইটস মার্কেট সাইজ অ্যান্ড স্কিল ওয়ার্ক স্পেস। মানে বোঝা গেল কি যে ইন্ডিয়ান যে ইকোনমিটা আছে সেই ইকোনমিটা কি করছে মানে একটা ভালো রোল গ্লোবাল ইকোনমির মধ্যে মানে ফেলতে পারছে। কারণ হলো কি যে ইন্ডিয়ান মার্কেটটা আছে না, মার্কেটটা অনেকটা বড়, অনেকটা ভাস্ট মার্কেট, ঠিক আছে, এবং অনেকটা স্কিল্ড মার্কেট। তো তার কারণে কি হয় যে বিজনেস সেক্টরটা আছে সেই বিজনেস সেক্টরটা ইন্ডিয়ার মধ্যে কিন্তু কনজামশনটা অনেকটা বেশি হয়। একটা প্রোডাকশন হলে সেই প্রোডাকশনটা কিন্তু যে কনজিউমার তো লাগবে অবশ্যই না, আমি কোনো একটা কিছু প্রোভাইড করলে বা প্রোডাকশন করলে সেগুলো তো একটা কনজিউমার কি করবে, নেবে। তো ওই যে কনজিউমার নাম্বার অফ কনজিউমার পয়েন্ট অফ ভিউতে যদি আমি দেখতে যাই তাহলে ইন্ডিয়ার মধ্যে এই মার্কেটটা অনেকটা বেশি, ঠিক আছে। তার জন্য কিন্তু অনেকটা ভালো ইম্প্যাক্ট মানে ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে কিন্তু ইন্ডিয়ান পিপলসরা ফেলতে পারে। বোঝা গেল? দেখো এই কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করার বিষয় হলো কি যে এই কনসেপ্টগুলো থেকেই কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, যেমন এখানে পার্সেন্টেজ, কন্ট্রিবিউশন পার্সেন্টেজ, এগুলো বিষয়গুলো কিন্তু আসে সময়ে, ঠিক আছে। তো এগুলো দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবে। নেক্সট দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি কি হচ্ছে। প্রথম হলো মিক্সড ইকোনমি। আমাদের ইন্ডিয়ান যে ইকোনমিটা আছে সেটা হলো কি মিক্সড ইকোনমি, সেটা আমি আগে বলেছিলাম। এরপর কি আছে ডেভেলপিং ইকোনমি, দিন দিন কি হচ্ছে সেটা ডেভেলপ হচ্ছে, দিন দিন কি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু ডেভেলপিং এর দিকে যাচ্ছে। নেক্সট হলো কি এগ্রিকালচার ডিপেন্ডেন্স, এগ্রিকালচারাল ডিপেন্ডেন্স। তাহলে আমাদের ইন্ডিয়ান ইকোনমিটা কি হচ্ছে এগ্রিকালচারের দিকেও ডিপেন্ডেন্স হচ্ছে, প্লাস র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডিয়ার মধ্যে কি হচ্ছে দিন দিন ইন্ডাস্ট্রির যে পরিমাণটা আছে সেটাও কিন্তু দিন দিন বাড়ছে, ঠিক আছে। এরপর কি হচ্ছে এখানে মধ্যে আরেকটা পয়েন্ট আছে সেটা হলো কি গ্লোবাল ইন্টারগ্রেশন। তার মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। দ্যাট মিনস কি এলপিজি ফর্মস ইন 1991। মনে রাখো কিন্তু এলপিজি কখন ফর্ম হয়েছে সেটা কিন্তু আসে, ঠিক আছে। এলপিজি ফুল ফর্ম হলো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তো সেটা হলো কি যে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমিটা আছে সেটা কিন্তু এখন লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশনের দিকে অনেক নজর দিচ্ছে এবং এটা গ্লোবালি স্প্রেড হচ্ছে। আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি আছে, ইন্ডিয়ান যে প্রোডাকশন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু গ্লোবালি কি হচ্ছে স্প্রেড হচ্ছে। তো এটাকে শর্ট ফর্মে কি বলা হয় এলপিজি বলে বলা হয়। তো সেই এলপিজিটা হয়েছে কত সালে 1991-এ, ঠিক আছে। এবার দেখো কি ইকোনমিক টার্মস। এখন ইকোনমিক টার্মসের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের জানতে হয়, সেগুলো হলো কি যে জিডিপি। এখন জিডিপিটা কি? জিডিপিটা হলো দ্য টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি ডিউরিং দ্য স্পেসিফিক পিরিয়ড। আমাদের প্রত্যেকটা একটা ফিনান্সিয়াল ইয়ার থাকে যেটা 1 এপ্রিল থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত থাকে। এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে কোনো একটা দেশ বা আমাদের দেশ কি পরিমাণে গুডস প্রডিউস করছে এবং কি পরিমাণে সার্ভিস প্রোভাইড করছে, ঠিক আছে। তো উইদিন আ কান্ট্রি ডিউরিং এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, দ্যাট মিনস কি নির্দিষ্ট সময়ে, সেটাকে বলা হয় কি জিডিপি। তো ইট রিফ্লেক্টস দ্য ইকোনমিক হেলথ অফ দ্য নেশন। এবং এই যে জিডিপি রেটটা কিন্তু একটা দেশের ইকোনমিক হেলথকে রিপ্রেজেন্ট করার জন্য খুব বড় একটা রোল প্লে করে। ইফ দ্য ইন্ডিয়াস জিডিপি ইজ $3.7 ট্রিলিয়ন, ঠিক আছে, ইট মিনস দ্য ইকোনমি জেনারেটেড দিস ভ্যালু উইদিন এ ইয়ার। দ্যাট মিনস কি এক বছরের মধ্যে আমাদের ইকোনমি মিনিমাম এই টাকাটা কি করছে ইনকাম করছে, ঠিক আছে। এটা হলো জিডিপি, কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট জিএনপি। জিএনপি মিনস হলো কি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্টটা কি? আমাদের যে জিডিপিটা আছে মানে আমাদের দেশের মধ্যে যে জিডিপিটা হচ্ছে, যেমন $3.7 ট্রিলিয়ন যেটা আছে, জিডিপি প্লাস ইনকাম আর্ন বাই দ্য সিটিজেন্স অ্যাব্রোড, ঠিক আছে। আমাদের ভারতবর্ষে যারা আছে অ্যাব্রোডে তারা যে টাকা ইনকাম করছে, জিডিপি প্লাস আমাদের ইন্ডিয়ান যারা বাইরে থেকে টাকা ইনকাম করছে মাইনাস ইনকাম আর্ন বাই দ্য ফরেনার্স উইদিন দ্য কান্ট্রি। এবং বাইরের যে ফরেনার্সরা আছে তারা ইন্ডিয়ার মধ্যে ইনভেস্ট করে বা ইন্ডিয়ার মধ্যে বিজনেস করে কত টাকা, যেমন চায়না থেকে বিজনেস করছে আমাদের এখানে, ইন্ডিয়া মার্কেট থেকে কত টাকা তুলে নিচ্ছে। তো এই যে ক্যালকুলেশনটা আছে এটা কি বলা হয় গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। বোঝা গেল? জিডিপি প্লাস ইন্ডিয়ান পিপলস যারা বাইরে থেকে ইনকাম করে দেশে আনছে এবং মাইনাস বাইরের যে লোক আছে যারা ইন্ডিয়া থেকে ইনকাম করে বাইরে টাকাটা নিয়ে চলে যাচ্ছে, সেটাকে কি বলা হয় জিএনপি বলে বলা হয়, ঠিক আছে, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বলে বলা হয়। নেক্সট দেখো এনএনপি। এনএনপি মিনস হোয়াট? এনএনপি হলো কি নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্টটা কি? জিএনপি। জিএনপি তো বোঝাই গেল, আগে বলেছিলাম, মাইনাস ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেটস, ঠিক আছে। তো এখানের মধ্যে যে দেশের যে অ্যাসেটগুলো আছে, মেশিনারি হোক, বিল্ডিং হোক, যা কিছু আছে, অ্যাসেট বলতে কি? অ্যাসেট বলতে আমি সম্পত্তিকে বোঝাই। সম্পত্তি দ্যাট মিনস ধরো আমার একটা বিজনেস আছে, আমার একটা কোচিং সেন্টার আছে, ওই কোচিং সেন্টারের মধ্যে আমি একটা জেরক্স মেশিন কিনলাম, একটা কম্পিউটার কিনলাম, একটা টেবিল চেয়ার কিনলাম। তো এগুলো কি হয় দিন দিন ক্ষতি হয়, এগুলো কিন্তু ডিমিনাইজড হয়ে যাচ্ছে। এই টার্মসটাকে অ্যাকাউন্টিং এর ভাষা বলা হয় ডেপ্রিসিয়েশন। তো আমাদের দেশের যে অ্যাসেটগুলো আছে সেগুলো যে পরিমাণে ডেপ্রিসিয়েট হচ্ছে, তো জিএনপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েটকে মাইনাস করি তাহলে এটাকে এনএনপি বলা হয়, নেট ন্যাশনাল প্রোডাক্ট বলে বলা হয়। বোঝা গেল? নেক্সট ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামটা কি? দ্য টোটাল ইনকাম আর্ন বাই দ্য রেসিডেন্ট অফ এ কান্ট্রি। একটা দেশের যে মানুষ আছে তারা কত টাকা ইনকাম করছে ইনক্লুডিং ওয়েজেস, ঠিক আছে, প্রফিট, রেন্ট অ্যান্ড গভর্নমেন্ট ইনকাম।
এটাকে কি বলা হয়? ন্যাশনাল ইনকাম বলে বলা হয়। ন্যাশনাল ইনকাম দ্যাট মিনস হোয়াট, কি আমাদের দেশের লোকেরা যে টাকা ইনকাম করছে সেটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে সেটাকে কি বলা হয়? ন্যাশনাল ইনকাম বলে ধরতে পারি। আচ্ছা, নেক্সট হলো কি পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকামের টার্মসটা কি? ন্যাশনাল ইনকাম প্রোভাইডেড বাই দ্য পপুলেশন, ঠিক আছে, ইন্ডিকেটস দ্য অ্যাভারেজ ইনকাম অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড রিফ্লেক্টস লিভিং স্ট্যান্ডার্ডস। তার মানে এই জিনিসটা মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটাকে রিফ্লেক্ট করে। ওকে, এখন দেখো নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। আশা করছি ফার্স্ট পয়েন্টে তোমাদের ক্লিয়ার হলো। আর এই যে টার্মসগুলো আছে এই টার্মসগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে রাখো, কারণ কখনো এক্সামের মধ্যে আইদার হয়তো ফিলিংস দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিতে পারে যে জিএনপি টার্মসগুলো কি আছে, তারপর এনএনপি টার্মসগুলো কি আছে, ঠিক আছে, জিডিপি টার্মসগুলো কি আছে, ডিরেক্টলি তার কোশ্চেন জিজ্ঞেস করবে না, গড়িয়ে পেঁচে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। নেক্সট, ইকোনমিক প্ল্যান ইন ইন্ডিয়া। আমি যদি ইকোনমিক প্ল্যানের দিকে যাই, হিস্টোরি অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, 5 ইয়ার প্ল্যান অ্যান্ড দেয়ার অবজেক্টিভস। তাহলে এখানের মধ্যে ইকোনমিক প্ল্যানের বিষয়টার দিকে আমরা যাচ্ছি, যে 5 ইয়ার প্ল্যানগুলো জিনিসগুলো কি ছিল, 5 ইয়ার প্ল্যানের প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের কিছু মোটিভ ছিল, সেই জিনিসগুলো এই সেকশনের মধ্যে আমরা জানবো। তো ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া বিগেন ইন 1951। প্রথম ইকোনমিক প্ল্যানিং আমাদের ইন্ডিয়ার মধ্যে শুরু হয়েছিল 1951-এ উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য প্ল্যানিং কমিশন। আর কিসের মাধ্যমে? প্ল্যানিং কমিশনের মাধ্যমে সেটা হয়েছিল। ইন্সপায়ার্ড বাই দ্য সোভিয়েত মডেল। কোথা থেকে সেটা নিয়েছিল? সোভিয়েত থেকে সেটা ক্যারি করে নিয়েছিল। এই জিনিসগুলো কিন্তু একদম ভালো করে মুখস্থ করে রাখো কিন্তু, ঠিক আছে। 1951-এ হয়েছিল এবং প্ল্যানিং কমিশনের থ্রুতে হয়েছিল এবং ইন্সপায়ার্ড বাই সোভিয়েত মডেল। ইট এইমস টু সিস্টেমেটিক ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি রিডাকশন। তো সেটাই ইকোনমিক প্ল্যানিং এর মানে কি? আমরা কখন টাকা পয়সার, ধরো আমি আমার ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ, তো আমি কি করবো? আমার ব্যক্তিগতভাবে কত টাকা মাসে খরচ যাচ্ছে, কত টাকা ইনকাম করছি, কিভাবে ইনকাম করা যায়, ইনকামটাকে কিভাবে ইনক্রিজ করা যায়, আর এক্সপেন্ডিচারটাকে কিভাবে রিডিউস করা যায়, লিভিং স্ট্যান্ডার্ডটা কিভাবে হাই করা যায়, সেগুলো জিনিস যদি আমার করতে হয় প্রপারলি, তাহলে আমাকে সেটা নিয়ে প্রপার প্ল্যানিং করতে হবে। সিমিলারলি দেশের ক্ষেত্রেও দেশের মানুষের অবস্থা যেগুলো ছিল, যেমন 1951-এর, দ্যাট মিনস আমাদের যে স্বাধীনতা হয়েছিল তার পরবর্তী মুহূর্তটা, সে সময়ের মানুষ কিন্তু অনেকটা দরিদ্রতার মধ্যে ছিল। সেই সময়ে মানুষ কিন্তু খেতে পাচ্ছিল না, এরকমও প্রচুর ফ্যামিলি আছে যারা উপযুক্ত খাবারটা পাচ্ছিল না। তো সে সময় দেশের যে মন্ত্রীরা ছিল বা বিভিন্ন কমিশনসরা ছিল, তারা কি করেছে? ইকোনমিক প্ল্যানিং করেছে, ঠিক আছে। এখন দেখো কি হাইলাইটস অফ দ্য 5 ইয়ার প্ল্যান ইনক্লুড, কি হাইলাইট কি আছে দেখো। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা ছিল 1951 থেকে নিয়ে 56 পর্যন্ত, ডিউরেশনটা মনে রাখো। ফোকাস কি করেছিল তার ওরা? এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশনের ক্ষেত্রে, যেহেতু ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ ছিল, তো তারা কি করেছিল সেই সময়? এই দুইটা জিনিসের উপরেই লক্ষ্য করেছিল, ঠিক আছে। অবজেক্টিভ, অ্যাড্রেস ফুড শর্টেজ অ্যান্ড রিহেবিলিয়েট দ্য ইকোনমি পোস্ট ইন্ডিপেন্ডেন্স। মানে কি, ইন্ডিপেন্ডেন্সের পরে যে খাবার যে শর্টেজটা ছিল, সেই শর্টেজটাকে দূর করার জন্য তাদের প্রথম 5 ইয়ার প্ল্যানটা ছিল, ঠিক আছে। তো গভর্নমেন্ট কিন্তু এগুলো জিনিস টার্গেট বেসিস, এখনো যে গভর্নমেন্ট প্রজেক্টগুলো চলছে বা যা কিছু চলে গভর্নমেন্ট সবকিছু কিন্তু টার্গেট বেসিস চালায়, ঠিক আছে। নির্দিষ্ট একটা ডিউরেশন থাকে, ওই ডিউরেশনের মধ্যে তারা টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করে, কারণ টার্গেট ছাড়া কিন্তু কোনো কাজ করলে সেগুলো কিন্তু কোনো সময় মানে খুব ভালোভাবে বা মানে শর্ট ডিউরেশনের মধ্যে সেগুলো কি হয় না, ইমপ্রুভ হয় না। তো যার জন্য এই কমিশনগুলো থেকে এই প্ল্যানগুলো করা হতো এবং সেই প্ল্যান মাফিকে এগুলোকে ইনক্রিজ করার চেষ্টা করা হতো। সেকেন্ড দেখো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটা ছিল সেটা হলো 1956 থেকে নিয়ে 61 পর্যন্ত। ইয়ারটা মনে রাখো। ফোকাসড কিসের মধ্যে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে। অবজেক্টিভ কি ছিল? প্রমোট সেলফ রিলায়েন্স থ্রু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজ। তো দেশকে নিজস্ব মানে সেলফ রিলায়েন্স করা আর কি, সেলফ রিলায়েন্স করার জন্য কিসের দিকে নজর দিয়েছিল? পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজের দিকে নজর দিয়েছিল সেকেন্ড প্ল্যানে। থার্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে কি ছিল? 1961 থেকে নিয়ে 66 পর্যন্ত ছিল। তো সেটা ফোকাস করেছিল এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রির উপরে, ঠিক আছে। এরপর দেখো নাম্বার 4, এটা হলো কি প্ল্যান হলিডে। এটা 1966 থেকে নিয়ে 69, ঠিক আছে। এখন প্ল্যান হলিডেটা কি দেখো। ডিউ টু ইকোনমিক ইনস্টেবিলিটি কজ বাই ওয়ার্স অ্যান্ড ড্রটস। আচ্ছা, সেই সময় কি ছিল অ্যাকচুয়ালি বিষয়টা? আমাদের যে ইন্দো পাক মানে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে ওয়ার হয়েছিল সেই সময়, ঠিক আছে। তো ওয়ার হওয়াতে তখন কি করেছিল? আমাদের যে 5 ইয়ার প্ল্যান ছিল, সেই 5 ইয়ার প্ল্যানটাকে 1966-এ স্টপ করেছিল, ঠিক আছে। যেহেতু 5 ইয়ার প্ল্যানটা মানে একটা কন্টিনিউয়াস প্রসেসটা স্টপ হয়ে গেছে, সেই সময় মানে সেই জন্যই এই টাইমটার নাম রেখেছি কি? প্ল্যান হলিডে। কিন্তু প্ল্যান হলিডের মধ্যে মানে রাখার কারণ হলো কি, যে সেখানে সময় ইন্দো পাক ওয়ার এর সিচুয়েশন ছিল। সেই সময় আমাদের যে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ ছিল সেটা 3.5 ছিল, ঠিক আছে। এবং গভর্নমেন্ট টার্গেট করেছিল কি? সেটাকে 5% যাতে গ্রো করা যায়, ঠিক আছে। আর এটার মধ্যে কি করেছিল? এই নির্দিষ্ট ডিউরেশনের ক্ষেত্রে মানে 66 থেকে 69, দ্যাট মিনস 3 ইয়ার্স। এটার মধ্যে যেমন আমরা 5 বছরের একটা প্ল্যান হচ্ছিল, তখন কি করেছে? প্ল্যান হলিডের সময় 1 বছরের টার্গেট নিয়ে ওরা কাজ করেছে এবং 1 বছরের টার্গেটের মধ্যে ওদের প্ল্যান ছিল কি? যে 5% ওরা ডেভেলপমেন্ট করবে। ওভারঅল 1 বছর 1 বছর 1 বছর করে 3 বছর রিনিউ এগুলো হয়েছে। এই 3 বছর হয়েছে 67, 68 এবং 69, ঠিক আছে। রিনিউ হওয়ার পর ওভারঅল যে তাদের ইকোনমিক গ্রোথটা দেখেছে সেটাকে এভারেজ করে কত পেয়েছে? 3.5, হোয়ারেজ ইট ইজ টার্গেট ফর 5%। ওকে, বোঝা গেল? তো সেটা কিন্তু ভালো করে একটু মনে রাখো যে প্ল্যান হলিডেটা কি এবং কবে এটা হয়েছিল। আচ্ছা, সে সময় ওর ফোকাসটা কি এর উপরে ছিল? অ্যানুয়াল প্ল্যানস ফর এগ্রিকালচার এন্ড প্রাইস স্টেবিলাইজেশন, ঠিক আছে। যে মানে মূল্যটা ছিল সেটাকে যাতে নির্ধারিত করা যায়, উপযুক্ত মূল্যতে যাতে জিনিসপত্র বিক্রিও করতে পারে কৃষকেরা, প্লাস যারা ক্রেতারা কিনছে তারাও যাতে উপযুক্ত মূল্যে জিনিসগুলো কিনে। নেক্সট দেখো, ফোর্থ 5 ইয়ার প্ল্যান সেটা হয়েছিল কবে? 1969 থেকে নিয়ে 74 পর্যন্ত, ঠিক আছে। ফোকাস ছিল গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড সেলফ রিলায়েন্স। এরপর কি ছিল 6 নাম্বার? সেটা হলো কি ফিফথ 5 ইয়ার প্ল্যান। এখন ফিফথ 5 ইয়ার প্ল্যান হয়েছিল কবে? 1974 থেকে নিয়ে 79। এটার ফোকাস ছিল কি? পভার্টি এলিভিয়েশন, দ্যাট মিনস কি পভার্টি রিডিউস করা আর কি। এবং এটার অবজেক্টিভ ছিল কি? গরিবি হটাও, ঠিক আছে, অ্যান্ড দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন। এই দুটা ছিল ওর অবজেক্টিভ। এরপর দেখো সেভেন্থ
7 নাম্বার কি 6 to 8 5-year প্ল্যানস, 6 থেকে নিয়ে 8 5-year প্ল্যান, সেটা হলো কি 1980 থেকে নিয়ে 1997 পর্যন্ত। ঠিক আছে, ফোকাস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এগুলো দেখে নিও এগুলো। নেক্সট হচ্ছে কি 9 to 12 পর্যন্ত কিন্তু কি হয়েছে আমাদের এই 5-year প্ল্যানগুলো কন্টিনিউ হয়েছে। তো সেটা মানে কত থেকে কত পর্যন্ত হয়েছে 1997 থেকে নিয়ে 2017 পর্যন্ত সেটা হয়েছে, এবং সেটার ফোকাসটা কি ছিল এবং অবজেক্টিভ কি ছিল এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। ঠিক আছে, লিবারালাইজেশন ছিল, প্রাইভেটাইজেশন ছিল, গ্লোবালাইজেশন ছিল, মানে এলপিজি ছিল। ঠিক আছে, এবং ইনক্লুসিভ গ্রোথ ছিল। আচ্ছা গেল। ইন্ডিয়া ডিসকন্টিনিউ দ্য 5-year প্ল্যান আফটার 12 প্ল্যান, মানে 12 নম্বর যখন 5-year প্ল্যান হয়েছে তারপর সেটাকে কি করে দিয়েছে, টোটালি ডিসকন্টিনিউ করে দিয়েছে। ওকে, অ্যান্ড রিপ্লেস দ্য প্ল্যানিং কমিশন উইথ দ্য নীতি আয়োগ। আমরা অনেকে শুনে থাকি যে নীতি আয়োগ অ্যাকচুয়ালি কি করেছে, এখন আমাদের যে ফিনান্সিয়াল কমিশন আছে বা ফিনান্সিয়াল প্ল্যানিং এর ব্যাপারটা আছে বা দেশের ফিনান্সিয়াল কন্ডিশনটা আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য প্রধান দায়িত্বে কারা আছে, এই নীতি আয়োগ আছে। বুঝা গেল? এবার চলো দেখে নিই নীতি আয়োগটা কি। নীতি আয়োগ তার ফুল মিনিং হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখো এটা। এস্টাবলিশ ইন 2015, এটা কিন্তু কবে এস্টাবলিশ হয়েছিল, 2015-এ এস্টাবলিশ হয়েছিল। নীতি আয়োগ রিপ্লেস দ্য প্ল্যানিং কমিশন টু অ্যালাইন উইথ চ্যালেঞ্জিং ইকোনমিক নিডস অ্যান্ড চ্যালেঞ্জেস। বোঝা গেল? যে দেখা গেল যে 5-year প্ল্যান করে যে গ্রোথটা আসছে সেই গ্রোথটা দিয়ে দেশে সেই পরিমাণে উন্নতি ঘটানো সম্ভব না, যার কারণে কি হচ্ছে নীতি আয়োগ এটাকে রিপ্লেস করে নিয়েছে, এবং নীতি আয়োগ থেকে কি করছে, বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো আছে দেশের ইকোনমিকে ডেভেলপ করার জন্য সেই জিনিসগুলো কিন্তু গ্রহণ করছে। স্ট্রাকচারটা কি আছে এটা দেখে নিই। নীতি আয়োগের মধ্যে প্রথম স্ট্রাকচারের প্রথম স্টেপ হলো কি, চেয়ারপারসন যে হয় আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। মনে রাখো কিন্তু। ঠিক আছে, চেয়ারপারসন কে হয়, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট গভর্নিং কাউন্সিল ইনক্লুডস চিফ মিনিস্টার্স অফ স্টেটস অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স অফ ইউনিয়ন টেরিটরিজ। বোঝা গেল? ইউনিয়ন টেরিটরি যতটা আছে আমাদের দেশের মধ্যে, আর বাকি যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর চিফ মিনিস্টার যারা আছে তারা হলো কি এটা গভর্নিং কাউন্সিলের মধ্যে থাকে। ভাইস চেয়ারপারসন কে আছে, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রাইম মিনিস্টারের থ্রুতে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়। এরপর ফুল টাইম মেম্বার্স কিছু থাকে, তারা হলো কি এক্সপার্টস ফ্রম ভেরিয়াস ফিল্ডস, বিভিন্ন ফিল্ডের। দেখো আমাদের ইন্ডিয়ান ইকোনমি যেমন ডাইভার্সিটি আছে না, প্রত্যেকটা সেকশনের ওয়েল নোন একজন এক্সপার্ট কিন্তু এখানে থাকতে হয়। তো ওই এক্সপার্ট কারা নিয়োগ করে, কে নিয়োগ করে, বিভিন্ন তাদের মাধ্যমে বা প্রধানমন্ত্রীর মাধ্যমে সেগুলো কি হয়, নিয়োগ করে বিভিন্ন সেক্টর থেকে ওরা চুজেবল হয়ে সেখানের মধ্যে আসে। ঠিক আছে, আর কে থাকে, স্পেশাল ইনভাইটিস কিছু থাকে, এর মধ্যে এক্সপার্টস যারা আছে তারা থাকে, স্পেশালিস্ট যারা আছে ওরা থাকে, এবং যদি কোনো কিছু নিয়ে প্ল্যান করার আগে কোনো বিশেষ লোকের প্রয়োজন হয় ওরা থাকে। বোঝা গেল? এই হলো স্ট্রাকচারটা, মনে রাখো কিন্তু। চেয়ারপারসন কে হয়, গভর্নিং কাউন্সিল কারা থাকে। বোঝা গেল? নেক্সট রোল অফ নীতি আয়োগের রোল কি। তো ফর্মুলেট দ্য পলিসিস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর এ লং টার্ম ডেভেলপমেন্ট, মানে দেশের মধ্যে বিভিন্ন ধরনের পলিসি যেগুলো আছে সেগুলোকে ফর্মুলেট করা এবং স্ট্র্যাটেজি প্ল্যান করা, যেটা আমাদের দেশের মধ্যে খুব লম্বা সময় পর্যন্ত চলবে। ঠিক আছে, যেন চলে। অ্যাক্ট এজ এ ট্যাঙ্ক অ্যান্ড প্রোভাইডিং দ্য টেকনিক্যাল এক্সপার্টস, মানে এখানের মধ্যে ওরা অ্যাক্ট করবে কেমনভাবে, যে ওরা চিন্তা ভাবনা সবকিছু ব্যাপারে করতে পারে, তাদের সামর্থ্য আছে, এবং টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে যে কোনো কাজকে যাতে ভালোভাবে উঠিয়ে আনা যায় সেই দায়িত্বটা কার থাকে, নীতি আয়োগের থাকে। প্রমোট দ্য কোঅপারেটিভ ফেডারালিজম বাই ইনভলভিং স্টেটস ইন ডিসিশন মেকিং। বোঝা গেল? এরপর কি আছে, মনিটর অ্যান্ড ইভ্যালুয়েট দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রোগ্রামস। আর কি আছে এখানে, ফ্যাসিলিটিস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন। তো এই পাঁচটা হলো কি নীতি আয়োগের প্রধান রোল, প্রধান কাজ। ঠিক আছে, এরপর দেখো এখানের মধ্যে তাদের মধ্যে যে ডিফারেন্স আছে সেটা দেওয়া আছে, কবে এটা এস্টাবলিশমেন্ট হয়েছে, ওদের অ্যাপ্রোচ কি, ওদের ফোকাস কি। এই জিনিসগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো প্ল্যানিং স্ট্র্যাটেজিস। তাদের যে প্ল্যানিং স্ট্র্যাটেজি আছে, প্ল্যানিং স্ট্র্যাটেজিটা কিসের উপরে বেস থাকে, গ্রোথ স্ট্র্যাটেজির উপরে বেস থাকে, ইনক্লুসিভ ডেভেলপমেন্টের উপরে থাকে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে থাকে। এই তিনটা হলো তাদের মেইন স্ট্র্যাটেজি। বোঝা গেল? এই হলো আমাদের নীতি আয়োগ, এখানে ফিনিশড। মোটামুটি শর্টে আমি জিনিসগুলোকে একটু টাচ আপ করে দিচ্ছি, যেহেতু আমাদের সময়টা খুব কম। ঠিক আছে, পুরোপুরি ভিডিওটা দেখলে কিছুটা আইডিয়াও চলে আসবে, পাশাপাশি যারা আমাদের এমসিকিউ বেসড কোয়েশনগুলো দেখছে তাদের কমন সেগুলো থেকে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। ওকে, নেক্সট দেখো এগ্রিকালচার ইন ইন্ডিয়া। তো এগ্রিকালচারাল সিচুয়েশনটা আমাদের ইন্ডিয়ার মধ্যে কেমন আছে। ঠিক আছে, রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি। তো এটা আগেও বলেছি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। ঠিক আছে, দ্য এগ্রিকালচার অ্যাকাউন্টস ফর অ্যাবাউট 17 to 18% অফ ইন্ডিয়াস জিডিপি। ভারতবর্ষের জিডিপি 17 থেকে 18% কি করে, কন্ট্রিবিউট করে। অ্যান্ড প্রোভাইডস দ্য এমপ্লয়মেন্ট টু নিয়ারলি 50% অফ দ্য ওয়ার্ক ফেস। মানে কি, যে আমাদের দেশের মধ্যে 50% যারা বেকাররা আছে তারা এই এগ্রিকালচারের সাথে জড়িত। মিনিমাম 50% ছেলে মেয়ে বা বেকাররা এটার সাথে জড়িত আছে। সোর্স অফ লাইভলিহুড, মেজরিটি অফ ইন্ডিয়া রুরাল পপুলেশন ডিপেন্ডস অন দ্য এগ্রিকালচার ফর দেয়ার লাইভলিহুড। বোঝা গেল? ভারতবর্ষে ম্যাক্সিমাম মানুষের কি আছে, গ্রামের মানুষের গ্রামে বসবাস করি, তো যার জন্য আমরা কি থাকি, ম্যাক্সিমাম মানুষের এগ্রিকালচারের উপরে ডিপেন্ড থাকি। এরপর ফুড সিকিউরিটি, ইট ইনশিওর দ্য ফুড সিকিউরিটি ফর কান্ট্রি অ্যান্ড দ্য কন্ট্রিবিউটস টু গ্লোবাল ফুড সাপ্লাই। তার মানে ফুড সিকিউরিটির বিষয়টা যদি আমি দেখতে যাই, তাহলে এই যে কৃষিকাজটা আছে, কৃষিকাজটা কি করে, দেশের খাদ্যের যে অভাবটা আছে সেই অভাবটাকে পূরণ করতে সাহায্য করে, এবং পাশাপাশি গ্লোবালিও তারা কি করে সাপোর্ট করে। বহুত কিছু আছে আমরা যেমন এক্সপোর্ট করি। ঠিক আছে, আমাদের ত্রিপুরা থেকে যেমন কুইন পাইনাপল। ঠিক আছে, কুইন পাইনাপল কিছুদিন আগে আমাদের বিভিন্ন দেশের মধ্যে সেগুলোকে সাপ্লাই করা হয়েছে। এছাড়া দুর্গাবাড়ি চা পাতা যেটা আছে সেটাকে অল ওভার ইন্ডিয়া বেসিস, আই হোপ এটা অ্যাব্রড বেসিসও কি করা হয়, এক্সপোর্ট করা হয়। তো সেই জিনিসগুলো কি হয়, গ্লোবালিও ফুড সাপ্লাইয়ের ক্ষেত্রে সেগুলো হেল্প করে।
ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করার জন্য বিভিন্ন ধরনের র মেটেরিয়ালের প্রয়োজন হয়। এবং যদি আমি ফুড প্রসেসিং এর ক্ষেত্রে বলতে যাই, তাহলে তো এই ফার্ম সেক্টর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সেক্টর। কারণ এই ফার্ম সেক্টর থেকে যে প্রোডাকশনগুলো হয়, কৃষিকাজ থেকে যে প্রোডাকশনগুলো হয়, সেগুলোর উপরে বেস্ট করে কিন্তু অনেকগুলো কোম্পানি বা অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দেশের মধ্যে রান করছে। বোঝা গেল? এই যে এখানে এক্সাম্পল দিয়েছে কিছু টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অবশ্যই সুতো, এগুলো জিনিস, সুগার আছে, ফুড প্রসেসিং যে আছে, আচার আছে, এই সব ধরনের জিনিসগুলো আছে, ঠিক আছে, ময়দা আটা দিয়ে বানানো যেগুলো জিনিস আছে, সেগুলো কি হয় আমাদের তো সেই গ্রেন্স থেকে আসে। নেক্সট দেখো, এটা বহুত ইম্পর্টেন্ট জিনিস, ল্যান্ড রিফর্মস অ্যান্ড গ্রিন রেগুলেশন। ল্যান্ড রিফর্মস অবজেক্টিভ, ল্যান্ড রিফর্মের অবজেক্টিভটা কি? টু রিডিউস দ্য ইনইকুয়ালিটি ইন ল্যান্ড ওনারশিপ অ্যান্ড ইনক্রিজ দ্য এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। মানে হলো কি, এটা রিডিউস ইনইকুয়ালিটি ইন ল্যান্ড ওনারশিপ, মানে যে মাটি দখল করা, ঠিক আছে, কৃষি জায়গা দখল করা, যে লোকেরা আছে, দেখা গেল কি গ্রামের মধ্যে একজন জমিদার আছে, উনি প্রচুর জায়গা নিয়ে রেখেছে, কিন্তু এই জায়গাগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি কোনো ধরনের কোনো ফসল হচ্ছে না, কিছু হচ্ছে না, ঠিক আছে। তো সেটাকে ফেলে রেখে তো দেশের কোনো উন্নতি হচ্ছে না। তো ল্যান্ড রিফর্মের মেইন অবজেক্টিভ হলো কি, সেই জায়গাগুলোকে ইকুয়ালি যাতে ডিস্ট্রিবিউট হয়, যাতে বেকার পড়ে না থাকে। অনেকে দেখা যাচ্ছে দেশের মধ্যে তাদের খাওয়া মিলছে না, এমনও থাকে। তো এসব যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখা, ইনইকুয়ালিটিকে দূর করা। এরপর কি হচ্ছে, ইনক্রিজ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। তো এগ্রিকালচারের প্রোডাক্টিভিটিকে কিভাবে ইনক্রিজ করা যায় সেটার দিকে নজর দেওয়া। নেক্সট দেখো, কি রিফর্মস ইনক্লুড, কি কি আছে? এভলিউশন অফ জমিদারি সিস্টেম, সেটা আমি তোমাকে বলেছি একটু আগে, জমিদারি সিস্টেমের এভলিউশন করা। এরপর সিলিং অন ল্যান্ড হোল্ডিংস, ঠিক আছে, ল্যান্ড হোল্ডিংসটাকে এটাকে একটু কমিয়ে আনা। এরপরে কনসলিডারেশন অফ ফ্রেগমেন্টেড ল্যান্ডস, বোঝা গেল, খালি জমিগুলোকে উপযুক্ত ব্যবহার টেবহার এগুলো জিনিস করা। ডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস ল্যান্ড টু ল্যান্ডলেস ফার্মার্স, যাদের কৃষি জমি নেই কিন্তু কৃষিকাজ করতে ইচ্ছুক তারা, ঠিক আছে, কিন্তু টাকা পয়সার অভাবে তারা কিনতে পারছে না, তো তাদের কি করা, হেল্প করা, ঠিক আছে। নেক্সট, গ্রিন রেভলিউশন, ভালো করে মনে রাখুন কবে হয়েছিল, সেটা 1960-তে হয়েছিল। গ্রিন রেভলিউশন কবে হয়েছিল? 1960-তে হয়েছিল। অবজেক্টিভ, টু অ্যাচিভ দ্য সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড গ্রেন প্রোডাকশন, ঠিক আছে। কি ফিচার্সগুলো কি কি আছে এটার মধ্যে? ইন্ট্রোডাকশন অফ হাইলি এল্ড ভ্যারাইটি, মানে HYV সিডস, বোঝা গেল, হাইব্রিড যে সিডগুলো আছে সেগুলোকে ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডিউস করা আর কি, কৃষকদের দেখানো। আগে তো ভারতবর্ষের মধ্যে কৃষকরা কি করছে, মানে ট্রেডিশনাল যে সিস্টেম আছে সেটাকে ফলো করছে, কিন্তু হাইব্রিড যখন ওরা আগে জিনিসটা জানতো না, তো ওদের কাছে জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করাটা হলো কি মেন ফিচার ছিল সেই সময়ের, ঠিক আছে। এরপর ইনক্রিজড ইউজ অফ ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস, সার ওষুধ যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করার, সেটা হয়েছিল। এরপর এক্সপানশন অফ ইরিগেশন ফ্যাসিলিটিস, জল যে ক্ষেতের মধ্যে জলসেচ করা হয়, সেই জলসেচের সিস্টেমটাকে এক্সপানশন করা, বাড়ানো, বৃদ্ধি করা। মেকানাইজেশন অফ ফার্মিং, তো ফার্মিংয়ের যে টেকনোলজি আছে সেগুলোকে ইমপ্রুভ করা, ঠিক আছে। নেক্সট দেখো, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইস্যুস অ্যান্ড রিফর্মস, কি কি আছে দেখো, ইস্যুস ইন এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি কি কি আছে? ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিংস, এরপর ডিপেন্ডেন্স অন দ্য মনসুন অ্যান্ড ইনএডিকুয়েট ইরিগেশন, ঠিক আছে, সয়েল ডিগ্রেডেশন অ্যান্ড লো ফার্টিলিটি, এগুলো হলো কি মেইন এগ্রিকালচারাল ইস্যু, আমরা জানি, ঠিক আছে। আমাদের যে মাটি আছে সেগুলো কিন্তু খুব লো ফার্টাইল থাকে, তো সেটা হলো একটা প্রবলেম। এরপর ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিংস, তো সেটা আমি বলেছি, মানে সীমিত পরিমাণে না থাকা ল্যান্ড হোল্ডিংসটা, ইনইকুয়ালিটি থাকা। এরপর লেক অফ মডার্ন টেকনোলজি অ্যান্ড মেকানিজম, এগুলো জিনিসগুলো থাকে, এগুলো হলো ইস্যুস এগ্রিকালচারের ক্ষেত্রে। রিফর্মের ক্ষেত্রে যদি যাই, তাহলে কি কি রিফর্ম আছে দেখো, মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে এমএসপি, ভালো করে বুঝে নিই এমএসপিটা কি, বহুত ইম্পর্টেন্ট। এমএসপি হলো কি, এনশিওর ফার্মার্স গেট এ ফেয়ার প্রাইস ফর দেয়ার প্রোডাক্ট অ্যান্ড প্রিভেন্টস ডিস্ট্রেস সেলস, বোঝা গেল কথাটা। মানে মিনিমাম সেলিং সাপোর্ট প্রাইসটা হলো কি, যে ফার্মার্সরা যারা কৃষিকাজ করছে, অনেক সময় দেখা যায় কি যে কৃষকরা কষ্ট করে তাদের ফসল ফলাচ্ছে, কিন্তু ফসলের উপযুক্ত মূল্যটা তারা পাচ্ছে না, ঠিক আছে, ডিউ টু ওভার সাপ্লাই হইতে পারে সেই জিনিসগুলো। এরপর দেখা যাচ্ছে কি, যে কমোডিটি আছে সেই কমোডিটি ডিমান্ডটা হঠাৎ করে কমে গেছে, তার জন্য কি হয়, তাদের অনেক ধরনের ক্ষয়ক্ষতি সেখানের মধ্যে হয় ফিনান্সিয়ালি, এবং তাদের যে প্রোডাক্টটা আছে, যেটা তারা ক্ষেতের মধ্যে এত কষ্ট করে ফসলটা উৎপন্ন করেছে, সেই ফসলের উপযুক্ত মূল্যটা তারা পায় না। তো সেটাই কি করা, প্রিভেন্টস করাটা। কিষাণ ক্রেডিট কার্ড অনেকেরই আছে, আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকেরই আছে, তো সেটা দিয়ে কিন্তু একটা তারা হেল্প পায়, ঠিক আছে। তো ক্রেডিট কার্ড অবভিয়াসলি আমরা কেন নেই, যাতে আমরা যখন আমাদের হাতে টাকা পয়সা না থাকে সেই সময় ব্যাংক থেকে কি করি, একটা টাকা ধার নিতে পারি এবং নির্দিষ্ট সময় সেটাকে চুকিয়ে দিলে আমাদের বেশি টাকা পয়সা লাগে না, এবং টাকা না থাকা সত্ত্বেও আমরা একটা কাজ করতে পারি। তো কিষাণ ক্রেডিট কার্ডটা সিমিলার একটা থিং। কৃষকরা দেখো কখনো কখনো তাদের বন্যার জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য বা বিভিন্ন কারণবশত কোনো কোনো সময় শত্রুতার খাতিরে কি হয়, তাদের যে ফসল আছে সেই ফসলের মানে রিটার্ন যখন আসে, এর আগে তাদের কি করতে হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্ষেত। তো তার জন্য উপযুক্ত রিটার্নটা পায় না, কেউ কেউ একদম টোটালি জিরো। একটা মানে যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণে ক্ষেতের মধ্যে যদি আমি বা জমির মধ্যে যদি আমি চাষ করতে যাই, একটা কৃষকের কিন্তু সার ওষুধ নিয়ে প্রচুর টাকা খরচা। তো সেই জায়গার মধ্যে খরচা হওয়ার পর যদি তার উপযুক্ত মর্যাদা না আসে, উপযুক্ত টাকাটা না আসে, সে অনেকটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং পরবর্তী যে ফসলটা আছে সেটা কিন্তু কি করতে পারে না, উৎপন্ন করতে পারে না। তো তখন কি হয়, কিষাণ ক্রেডিট কার্ডের থ্রুতে ব্যাংক থেকে কি করতে পারে, সে একদম নিম্ন সুদের হারে কি করতে পারে, লোন নিতে পারে, এবং সেই লোনের টাকা দিয়ে সে কি করতে পারে, কৃষি করতে পারে, এবং কৃষি করার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন ফসল উৎপন্ন হবে, তারপর সে ব্যাংকে সেই টাকাটা ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। সেটা হলো কি কিষাণ ক্রেডিট কার্ডের একটা ফ্যাসিলিটি। এরপর দেখো গভর্নমেন্ট স্কিমস ফর এগ্রিকালচার, এছাড়াও কি আছে, পিএম কিষাণ, প্রধান কিষাণ মন্ত্রী আহ, প্রধান মন্ত্রী কিষাণ সম্মান নিধি, ঠিক আছে। তো সেটা কি, প্রোভাইডস এ ডাইরেক্ট ইনকাম সাপোর্ট অফ 6,000 অ্যানুয়ালি টু দ্য স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, 6,000 টাকা করে অ্যানুয়ালি দেওয়া হয়, তার মানে মাসে 500 টাকা করে তাদের দেওয়া হয়, ঠিক আছে, পিএম কিষাণের থ্রুতে।
aims to support farmers the financially needs for agricultural and allied activities। বোঝা গেল এটা। এরপর কি আছে, ই নাম হলো কি ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট, আর এর আগে ই লাগানো মানে ইলেকট্রনিক। আমাদের যে দেখা যাচ্ছে কি আজকাল বহু জিনিসগুলো আমরা অনলাইনে কিন্তু কি করি, বেচা কেনা করি, ঠিক আছে, আমরা অনলাইনে সেগুলো কিনে নিই। তো আমাদের যেহেতু এখন এলপিজি ফর্ম হয়েছে, গ্লোবালাইজেশনের মার্কেট চলছে, তো এখন কি হয়, আমাদের কোনো জিনিস কিন্তু সেল করতে গিয়ে সেটাকে আমি নির্দিষ্ট জায়গাতে করবো সেরকম না, আমি অল ওভার ওয়ার্ল্ড বেসিসে সেটাকে কি করতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি। তো সেরকমই হচ্ছে কি যে ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট, এটা থ্রুতে কি করা হয়, একটা ই মার্কেটের থ্রুতে সেগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, মার্কেটিং করতে পারি। প্যান ইন্ডিয়া ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম ফর এগ্রিকালচারাল কমোডিটিস, মানে এটা প্যান ইন্ডিয়া, দ্যাট মিন্স কি যে সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা ইকোনমিক প্ল্যাটফর্ম, সেটার মধ্যে আমরা কি করতে পারি, এগ্রিকালচারের যে প্রোডাক্টগুলো থাকে জায়গা বিশেষে আলাদা আলাদা হয়, যেমন আমি বিভিন্ন ফ্রুটসের কথা বলি, যেমন আমের ক্ষেত্রে মালদা আম যেটা আছে সেটা মালদাতে খুব ভালো হয়, তো তাদের এটা স্পেশালিটি। আমাদের এখানে যেমন জিওটেক পেয়েছে এই কুইন পাইনাপেল, তো সেটা এখানে আছে, সেটা তো দিল্লিতে নেই, ঠিক আছে। তো ওইটাকে কি করা হয়, প্যান ইন্ডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা লিস্ট করতে পারি, যাতে কি করতে পারে অল ওভার ইন্ডিয়া বেসিসে লোকেরা সেগুলোকে অ্যাভেল করতে পারে, এবং এটার নাম হলো কি ই নাম, ঠিক আছে। নেক্সট বেনিফিটস, সেটাও কি আছে দেখে নিও। এই হলো আমাদের এগ্রিকালচারাল এই টপিকটা, যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে লক্ষ্য করছে, ঠিক আছে, বা কন্ট্রিবিউশনটা। নেক্সট দেখে নিচ্ছি কি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কি আছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল পলিসি হ্যাভ ইনভলভ টু শেপ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইটস ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। কি পলিসিস ইনক্লুড, বোঝা গেল। ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টরটা আছে সেটাকে গ্রোথ করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পলিসি কবে হয়েছে, 1948-এ হয়েছে। দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি পোস্ট ইন্ডিপেন্ডেন্স লেড দ্য ফাউন্ডেশন ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, বোঝা গেল। ইট ক্লাসিফাইড ইন্ডাস্ট্রিজ ইন্টু 3 ক্যাটাগরিজ, 3 রকমের ক্যাটাগরির ইন্ডাস্ট্রি সেখানের মধ্যে ভাগ করা হয়েছে। তো সেটা হলো কি দ্য এক্সক্লুসিভ গভর্নমেন্ট মোনোপলি, ডিফেন্স, অটোমিক এনার্জি এক্সেট্রা। আচ্ছা, স্টেট কন্ট্রোল উইথ দ্য প্রাইভেট পার্টিসিপেশন অন হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনিং এক্সেট্রা। আচ্ছা, নেক্সট দেখো ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956। ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956-এ কবে মানে যেটা ইন্ট্রোডিউস হয়েছিল সেটা কি হলো কি নোন এজ দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি কখন লঞ্চ হয়েছিল, 1956-এ, ঠিক আছে। ইট এমফাসাইজ দ্য পাবলিক সেক্টরস রোল ইন ইকোনমিক, মানে দেশের মধ্যে পাবলিক সেক্টরটাকে গ্রোথ করার জন্য ওর কন্ট্রিবিউশনটা অনেক বেশি, ঠিক আছে। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ইন্ডাস্ট্রিজ ওয়ার ক্লাসিফাইড ইনটু 3 শিডিউলস, শিডিউল এ, শিডিউল বি, শিডিউল সি। তো শিডিউল এর মধ্যে এক্সক্লুসিভলি আন্ডার দ্য গভর্নমেন্ট, আর শিডিউল বি হলো কি স্টেট লেড ইন্ডাস্ট্রিজ উইথ দ্য প্রাইভেট পার্টিসিপেশন, আর শিডিউল 3 এর মধ্যে কি আছে ফুললি ওপেন টু দ্য প্রাইভেট সেক্টর, মানে টোটালি প্রাইভেট সেক্টরের মধ্যে ইনক্লুড করানো, ঠিক আছে। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পারছো। এখন দেখো ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991, সেটা হলো কি মার্ক দ্য লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, যেটা এলপিজি এরার মধ্যে ছিল। তো রিডিউস দ্য গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড ওপেন দ্য ইকোনমি টু দ্য প্রাইভেট অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট। তো সেই সময় কি করেছে আমাদের গভর্নমেন্ট, দেখা যাচ্ছে কি যে বাইরের থেকে যদি ইনভেস্টররা আমাদের ইন্ডিয়ার মধ্যে বা ভারতীয় ইকোনমির মধ্যে ইনভেস্ট না করে, তাহলে ইকোনমিক গ্রোথ কোনোভাবে পসিবল না। তো তার জন্য কি করেছে ওরা, গভর্নমেন্ট কন্ট্রোল যেটা ছিল, সরকারি যে নিয়ম নীতি ছিল সেগুলোকে একটু ঢিলা দিয়ে টোটাল প্রাইভেটাইজেশনের দিকে লক্ষ্য করেছে, এবং যে এফডিআই ছিল মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল, এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টগুলোকে গ্রো করার জন্য ফরেন ইনভেস্টমেন্ট বা ইনভেস্টার যারা ছিল তাদের কি করেছে, বিভিন্ন ধরনের অফার প্রোভাইড করেছে, বিভিন্ন ধরনের ট্যাক্স রিডাকশন প্রোভাইড করেছে, যার জন্য ইন্ডিয়া যেহেতু অনেক বড় মার্কেট, তো সেই মার্কেটের মধ্যে তারা যারা ইনভেস্ট করে তার জন্য তাদের একটু লোভ দেখানো হয়েছে, এবং এটা রিজনটা হলো কি যে আমাদের যে ইকোনমিক সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটা যেন ঠিকঠাক হয়ে আসে, ঠিক আছে। অবজেক্টিভস কি ছিল, প্রমোট কম্পিটিশন অ্যান্ড এফিসিয়েন্সি। মানে কি একটা মার্কেটের মধ্যে যদি কম্পিটিশন না থাকে তাহলে কি হয়ে যায়, মনোপলি চলে আসে। আমাদের ভারতবর্ষের মধ্যে যখন কম্পিটিশনই ছিল না, তখন কি ছিল, যে প্রোডাক্ট কোয়ালিটি ছিল সেটা কিন্তু কি ছিল, একটা নট আপ টু দ্য মার্ক ছিল, ঠিক আছে। তো যখন বাইরে থেকে এসছে বিভিন্ন ফরেনার্সরা, ঠিক আছে, বিভিন্ন দেশ থেকে যখন ইনভেস্ট করা শুরু করেছে এবং তারা তাদের প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে ইনভেস্ট করেছে, তখন ইন্ডিয়ান যে বিজনেসম্যানরা ছিল তারাও কি করেছে, ফরেন যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে দেখে তাদের কোয়ালিটিকে ইমপ্রুভ করেছে, এবং মাঝখান থেকে কাদের বেনিফিট হতো, যারা কনজিউমার ছিল তাদের বেনিফিট হতো, ঠিক আছে। নেক্সট, রিডিউস দ্য রোল অফ পাবলিক সেক্টর মনোপলিস। পাবলিক সেক্টর মনোপলিসটা সেটা রিডিউস হয়েছে, গভর্নমেন্ট মনোপলি যেটা ছিল সেটা রিডিউস হয়েছে। এনকারেজ দ্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা তোমাদের একটু আগে বলেছিলাম যে এফডিআই যারা আছে, এফডিআই কি করছে, আমাদের ইকোনমির মধ্যে যেন ইন্টারেস্ট দেখায়। কিন্তু কোইন্সিডেন্টলি বলতে গেলে কি আমাদের ভারতবর্ষের এখন যে সিচুয়েশনটা আছে, সিচুয়েশনটা খুব খারাপ। সিচুয়েশনটা আমাদের ইকোনমি থেকে এফডিআই প্রচুর পরিমাণে তাদের ইনভেস্টমেন্ট তুলে নিয়ে যাচ্ছে, এবং আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি আছে সেই ইন্ডিয়ান ইকোনমিটাকে ওরা এখন সিরিয়াসলি নিচ্ছে না, ইনসিকিউর বলে ভাবছে, কারণ বহুত এফডিআই টাকা কিন্তু সেখানের মধ্যে ডুবে গেছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো সেটা হলো তাদের অবজেক্টিভ ছিল। এখন দেখো এরপরে পয়েন্ট, মেজর ইন্ডাস্ট্রিজ কি আছে এখানের মধ্যে, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, মানে এমএসএমই। আমরা কিন্তু অনেকেই পড়ে থাকি যে এমএসএমইর ফুল মিনিং কি, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ওকে। আচ্ছা, ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, সেটা কিন্তু এই যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু ইন্ডিয়ান ইকোনমির একটা ব্যাকবোন। সিগনিফিকেন্টলি টু দ্য জিডিপি অ্যান্ড এমপ্লয়মেন্ট, মানে এমপ্লয়মেন্ট জেনারেটের ক্ষেত্রে তাদের রোল বেশি, জিডিপি জেনারেটের ক্ষেত্রে তাদের রোলটা একটা বেশি। প্রোভাইড দ্য 45% অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল আউটপুট অ্যান্ড 40% অফ এক্সপোর্টস, ঠিক আছে। এক্সপোর্টস মানে দেশের 40% এক্সপোর্ট কিন্তু তাদের এখান থেকেই
করা হয়, পাশাপাশি 45% ইন্ডাস্ট্রিয়াল আউটপুট তাদের এখান থেকে আসে। দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভস লাইক মুদ্রা লোনস অ্যান্ড স্কিল ইন্ডিয়া এম টু সাপোর্ট দ্য এমএসএমই। আমরা অনেকে শুনে থাকি যে স্কিল ইন্ডিয়া থেকে অনেকবার সাপোর্ট করে, ঠিক আছে, মেক ইন ইন্ডিয়া একটা প্রজেক্ট আছে, এগুলোর মাধ্যমে কি করে সাহায্য করে। তো এই যে জিনিসগুলো স্কিল ইন্ডিয়ার যে প্রোগ্রামগুলো আছে, স্কিল ইন্ডিয়া থ্রুতে যেমন বিভিন্ন ধরনের স্কিল প্রোগ্রাম হয়, আজকের দিনেও কিন্তু দেখো ইন্ডিয়ার মধ্যে আমাদের ত্রিপুরাতে বলতে গেলে গিয়ে অনেকে জানো বহু ধরনের স্কিম আছে, যেমন এই তোমার দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, এরপর প্রধানমন্ত্রী গ্রামীণ কৌশল যোজনা, PMKVY, এগুলো থ্রুতে কি করা হয়, আমাদের ইন্ডিয়ান যে পিপলগুলো আছে, যারা ছেলেমেয়েরা আছে, যারা বেকার অবস্থায় আছে, তাদের স্কিল করে তোলা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু গভর্নমেন্ট ফান্ডের মাধ্যমেই, ফাউন্ডেশনের মাধ্যমে, মানে গভর্নমেন্টই এটা টোটালি ফান্ড করে, কিন্তু ওই যে ভারতবর্ষের ছেলেমেয়েরা আছে তাদের এটার মধ্যে কি করা হয়, স্কিল করে তৈরি করা হয়। তো সেগুলো কিন্তু এই যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো থ্রুতে কি করা হয়, এই জিনিসগুলো প্রোভাইড করে দেওয়া হয়, যাতে আমাদের যে এমএসএমই গুলো আছে সেই এমএসএমইর রোলটা যেন দেশের মধ্যে আরো স্ট্রং হয়ে আসে। বোঝা গেল? নেক্সট দেখো মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ কি হয়েছে, লঞ্চ ইন 2014, মনে রাখো কিন্তু, ঠিক আছে। ট্রান্সফর্মিং ইন্ডিয়া ইন্টু এ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখো, বিভিন্ন সময় আমি কোশ্চেনে দেখেছি যে এটার মেইন ইনিশিয়েটিভ কি ছিল। এই ইনিশিয়েটিভটা ছিল কি 2014 এটা ইনিশিয়েট হয়েছে, লঞ্চ হয়েছে, এবং এটা মেইন ইনিশিয়েটিভ ছিল কি ইন্ডিয়া টু এ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব, ঠিক আছে। নেক্সট অবজেক্টিভ কি, বুস্ট দ্য ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং, মানে দেশের ভিতরে থাকা যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে সেগুলোকে ডেভেলপ করা, অ্যাট্রাক্ট এফডিআই কে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে মানে অ্যাট্রাক্ট করা এটার দিকে। অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি ভালো ভালো জিনিস প্রডিউস হয়, আমাদের গ্লোবাল মার্কেটের মধ্যে যেমন চায়না থেকে প্রচুর জিনিস প্রডিউস হচ্ছে, ঠিক আছে, প্রচুর জিনিস। কিছুদিন আগে তাদের ওই একটা তোমার এআই মডেল পর্যন্ত লঞ্চ হয়েছে, ঠিক আছে। তো এগুলো কি হয়, একটা রেভলিউশন নিয়ে চলে আসে, গ্লোবালি একটা রেভলিউশন নিয়ে চলে আসে, তখন কি হয়, এই জিনিসটার মধ্যে সবাই যায় যেন ইনভেস্ট করে, কারণ এই জিনিসটাই আপকামিং ফিউচার। তো এফডিআই তখন কি হবে, ম্যানুফ্যাকচারিং হাবটা যখন তোমার ভালো থাকবে, তখন এফডিআই এটার মধ্যে ইনভেস্ট করবে, ইন্টারেস্ট দেখাবে। অবভিয়াসলি সবাই নিজের বেনিফিটই চায়, তো তারাও তাদের বেনিফিটের জন্য এখানে ইনভেস্ট করবে। এরপর দেখো ক্রিয়েট জবস অ্যান্ড ইনহ্যান্স দ্য স্কিল ডেভেলপমেন্ট, মানে হলো কি এখানের মধ্যে জব ক্রিয়েট করা এবং পাশাপাশি কি করা, যে স্কিল ডেভেলপমেন্ট করা। তো ফোকাস অন 25 সেক্টরস ইনক্লুডিং অটোমোবাইলস, ইলেকট্রনিক্স, টেক্সটাইলস অ্যান্ড ডিফেন্স। বোঝা গেল? তো টোটাল 25টা সেক্টরের মধ্যে এই প্রোগ্রামের থ্রুতে ফোকাস করা হয়েছে। বোঝা গেল? তো কিছু কিছু এখানে দেওয়া আছে, সেটা বললো। এখন দেখো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার ইজ এ ক্রুশিয়াল driver of economic growth and includes the energy, transportation, communication and housing. এখন এই যে এনার্জি আছে, এনার্জি বিষয়টা এখানে তুলে ধরেছে, দেখো ফোকাস অন দ্য রিনিউয়েবল এনার্জি, সোলার, উইন্ড, ঠিক আছে। তারপর হাইড্রো পাওয়ার যে এনার্জিগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দেওয়া, হ্যাঁ, তাদের গ্রোথ কীভাবে সেই দিকে লক্ষ্য রাখা। ইনিশিয়েটিভস লাইক দ্য ন্যাশনাল সোলার মিশন এম টু ইনক্রিজ দ্য সোলার এনার্জি ক্যাপাসিটি। তো ন্যাশনাল সোলার মিশন যে এটা আছে প্রজেক্ট, সেই প্রজেক্টের থ্রুতেও তারা কি করা, মানে মানুষকে অ্যাট্রাক্ট করা এটার দিকে। এরপর দেখো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ডেভেলপমেন্ট অফ হাইওয়েজ। আমাদের দেখা যাচ্ছে কি যে বড় বড় যে হাইওয়েগুলো আছে সেগুলো কিন্তু একসময় খুব বাজে ছিল, আজকের দিনে যে হাইওয়েগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ডেভেলপ করা হচ্ছে। কারণ সত্য কথা কি, একটা দেশের বা একটা রাজ্যের উন্নতি করতে গেলে তার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা খুব ভালো থাকতে হবে, যে তার জন্য এই ট্রান্সপোর্টেশনের দিকে নজর দেওয়া হয়, রেলওয়েজ, পোর্টস অ্যান্ড এয়ারপোর্টস। বোঝা গেল? আচ্ছা, প্রজেক্ট লাইক ভারতমালা, আর আরেকটা কি আছে, সাগরমালা। তো এগুলো থ্রুতে কি করা হয়, আমাদের যে বিভিন্ন ট্রান্সপোর্টেশনের মানে রোড নেটওয়ার্ক বলো, তারপরে পোর্ট লেড ডেভেলপমেন্ট বলো, এগুলোর ক্ষেত্রে কি করা হয়েছে, এই প্রজেক্টগুলোর মাধ্যমে মানে ডেভেলপ করার জন্য চেষ্টা করা হয়েছে বা হচ্ছে। এক্সপানশন অফ মেট্রো রেলওয়েজ, রেল নেটওয়ার্কস ইন আরবান এরিয়াস, মানে গ্রামের যে এরিয়াগুলো আছে আর শহরের যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর মধ্যে কি করা, মেট্রো কমিউনিকেশনটা ইনক্রিজ করা। বোঝা গেল? নেক্সট কমিউনিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ উইথ ইনিশিয়েটিভস লাইক ডিজিটাল ইন্ডিয়ার থ্রুতে কমিউনিকেশনের যে গ্যাপিংসটা আছে সেটাকে রিডিউস করা, ফোকাস অন দ্য রুরাল কানেক্টিভিটি থ্রু ভারত নেট। বোঝা গেল? নেক্সট হাউজিং, এই প্রজেক্টগুলোর নামগুলো একটু মনে রাখো। হাউজিং, অ্যাফোর্ডেবল হাউজিং স্কিমস লাইক প্রধানমন্ত্রী আবাস যোজনা এইমস টু প্রোভাইড হাউজিং ফর অল বাই 2022। গভর্নমেন্টের উদ্দেশ্য ছিল কি 2022-এর মধ্যে যে যত শ্রেণীর লোকই আছে, গরিব শ্রেণীর লোক সবাইকে একটা ঘর প্রোভাইড করা, ঠিক আছে। তোমাদের মধ্যে যারা ভিডিওগুলো দেখছো তোমরা মধ্যে অনেকেই জানো যে গভর্নমেন্ট থেকে তোমরাও ঘর পেয়েছো, অনেকেই দেখা যাচ্ছে। এই যে ঘরগুলো পেয়েছো সেগুলো কোন প্রজেক্টের মাধ্যমে পেয়েছো, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পেয়েছো, ঠিক আছে। এরপর দেখো এটা এখন পর্যন্ত চলছে, 2022-এ কমপ্লিট করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত হয়নি। এবছরও বিভিন্ন ঘর ছাড়া হচ্ছে যারা পায়নি তাদের জন্য। আচ্ছা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে পিপিপি ইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এখন পিপিপি জিনিসটা কি, পিপিপি ইজ collaborate effort between the public sector and private sector entities to development and operate the infrastructure, ঠিক আছে, প্রজেক্টস। তো পিপিপিটা হলো কি এমন একটা প্রজেক্ট যার থ্রুতে কি করা হয়েছে, পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর মানে গভর্নমেন্ট আর যে পাবলিক আর প্রাইভেট সেক্টর আছে তাদের মধ্যে কি করা, একটা চুক্তি করা, যাতে কি করা যায়, ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ডেভেলপমেন্ট করা যায়, ঠিক আছে। এরপর আরও বিভিন্ন ফ্যাসিলিটিস করা যায়, প্রোভাইড করা যায়। আর যতক্ষণ না পর্যন্ত পাবলিকের সাথে মানে গভর্নমেন্ট সেক্টরের সাথে প্রাইভেটাইজেশনের মানে মেলাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ ভালোভাবে ফুলফিল হওয়াটা পসিবল না, ঠিক আছে। আচ্ছা, তো কী ধরনের মানে তারা ডেভেলপমেন্ট করে, ডেভেলপমেন্ট অফ টোল রোডস, তারপরে মডার্নাইজেশন অফ এয়ারপোর্টস, এই জিনিসগুলো করে। বেনিফিটস কী বেনিফিট হয় জানো, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে কী ধরনের বেনিফিট হয় এখানে দেখে নিই একটু। তো সেটাই ছিল।